আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরু হলো দেশে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচকদেরও সুরক্ষিত রাখার প্রত্যয়। দেশের প্রথম কোভিড ভ্যাকসিন নিলেন ব্রুনো ভেরোনিকা কস্তা। বিভ্রান্তি দূর করতে স্বেচ্ছায় উদ্যোগ জানালেন ভ্যাকসিন গ্রহীতারা। চট্টগ্রাম সিটিকে বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে ভোট গ্রহণ, বিএনপির চেয়ে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। রাজধানী জলাবদ্ধতা নিরসনে বিগত সময়ে কোনো কাজ হয়নি বললেন মেয়র তাপস। বর্ষার আগে সমস্যা নিরসনে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো খবর। শুরু হলো করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম ভ্যাকসিন নিলেন সিনিয়র স্টাফ নার্স রেনু ভেরোনিকা কস্তা। এই ভ্যাকসিনের মাধ্যমেই দেশের মানুষ করোনা মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকেও সুরক্ষিত রাখার জন্য ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। বহুল আলোচিত ও প্রত্যাশিত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গণভবন থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2,25,000 শিক্ষক কর্মচারী দেশের মানুষের স্বার্থে ভ্যাকসিন আমদানির উপর নিজের সর্বোচ্চ আন্তরিকতার কথা জানান তিনি। তা আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নির্দেশ ছিল কোন কোন জায়গায় এটা গবেষণা হচ্ছে, কোথায় পাওয়া যাবে, সব জায়গায় চিঠি লিখে আমরা যেন এটা বুক করে রাখি এবং যখন যেটা আগে পাওয়া যাবে সেটাই আমরা নেব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তারা যেটা উদ্ভাবন করলো এবং ভারতের সিরাম ইনস্টিটিউট এবং তা ভ্যাকসিন আমাকে জিজ্ঞাসা করলো, আমি সাথে সাথে বললাম যে খুব যতদূর কেনা যায় আমরা আমাদের হিসাব মতো আমরা নিয়ে নেব এবং সেই চুক্তিটা করে ফেলা। আর সেই সাথে আমরা ত্রিপক্ষীয় সরকারের পক্ষ থেকে আমরা ত্রিপক্ষীয় চুক্তি করলাম, কারণ আমার দেশের মানুষকে সুরক্ষা দেওয়াটাই আমাদের লক্ষ্য। ভ্যাকসিন নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে তাদেরকেও ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা জানান প্রধানমন্ত্রী। আর আপনারা জানেন যে ভ্যাকসিন আসার সাথে সাথে এগুলি কিন্তু টেস্ট করা হয় এবং তারপরে কিন্তু দেওয়া হয়। আমাদের দুর্ভাগ্য হলো যে কিছু কিছু লোক থাকে সব কিছুতেই একটা সব কিছু একটা আমি বলবো নেতিবাচক মনোভাব তারা পোষণ করে। সবসময় কোনো কিছুই তাদের ভালো লাগে না, যত ভালো কাজই করেন সব কিছুই তারা কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে তো এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে। ভ্যাকসিনের উপর শতভাগ আস্থা রেখে করোনা মোকাবেলায় এই ভ্যাকসিন গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করেন শেখ হাসিনা। যারা নিয়োজিত থাকবেন, সাহস করে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা আসছেন। এবং আমি আশা করি যে আমরা যে আজকে যাত্রা শুরু করলাম এর মাধ্যমে আমাদের দেশের মানুষ অন্তত করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে। সবসময় আমরা এটাই চেষ্টা করেছি এবং দেশের মানুষকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে যখনই তাদের আহ্বান করেছে যে আপনাদেরকে মাস্ক পরতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজেকে সুরক্ষিত করতে হবে, নিজের সুরক্ষা মানে অপরকে সুরক্ষিত করা, সাধারণ মানুষ কিন্তু সেটা শুনেছে। কোভিড-19 মোকাবেলার জন্য ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে নার্স এবং চিকিৎসক সহ 5 জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ আমাদের হাসিনা। আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া করি। জয় বাংলা, জয় বাংলা। এই নার্ভাস লাগছে না তো নাসিমা? সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। হয়ে গেল। প্রধানমন্ত্রীর উদ্বোধনের ঘোষণার পর দেশে করোনার প্রথম ভ্যাকসিন নিয়ে ইতিহাস গড়লেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরপর ভ্যাকসিন দেয়া হয় চিকিৎসক,
সেনাবাহিনী, পুলিশ সদস্য সহ পেশাজীবী আরও 29 জনকে। করোনার ভ্যাকসিন নিয়ে কেউ যেন বিভ্রান্তিতে না পড়েন, তাই স্বেচ্ছায় ভ্যাকসিন নিয়ে অনেকটাই উৎফুল্ল ছিলেন তারা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, পৃথিবীতে যত ভ্যাকসিন রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালোটাই দেশে দেয়া হচ্ছে। রিপোর্ট ডেনি ত্রঙের। মাননীয় প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন। সকল প্রতীক্ষার অবসান ঘটল কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিনের প্রথম প্রয়োগের মাধ্যমে। দেশে প্রথম করোনার ভ্যাকসিন নেন হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ রুনু ভেরোনিকা কস্তা। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। হয়ে গেল। ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনের অনুষ্ঠানে মোট ভ্যাকসিন নেন 30 জন। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশাজীবীর। ভ্যাকসিন নিয়ে সবার ভয়ভীতি দূর করতে নিজেরা উদ্যোগী হয়েছেন বলে উল্লেখ করেন সবাই। ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান সবাই। আজকে হয়তো আমাকে দেখে পরে যখন সারা দেশে মানুষরা ভ্যাকসিন নেবে তারা বুঝবে যে হ্যাঁ সেফ আছে। তাহলে হয়তো সবাই উদ্বুদ্ধ হবে আমাদের দেখে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য টিকা নিয়েছে এবং তারা ভালো আছে। আমার আব্বাকে আমি জিজ্ঞাসা করছি তুমি নিবা কিনা, তা বল যদি ভালো হয় তাহলে নিব। আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, কোনো ধরনের আমার অস্বস্তিও লাগছে না। আমি মনে করি যে ভ্যাকসিনটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে বাংলাদেশে এসছে। ভ্যাকসিন দিলে একেবারে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে এইটা আসলে একদমই সঠিক না। কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা খুবই রেয়ার আমি বলবো যে একেবারে অনেক বেশি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, এটার হার খুবই কম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে তাদের আগে ভ্যাকসিন দেয়া হবে। সবাইকে দেওয়ার পর নিজেরা ভ্যাকসিন নেওয়ার কথা উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। কারণ অনেকে অনেক রকমের সন্দেহ পোষণ করেছেন, অনেক রকমের কথাবার্তা বলেছেন, বিরূপ প্রচারও অনেক আমরা শুনেছি। আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। আমরা চাই যে তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক, এবং সেই জন্য তাদেরকে আমরা ভ্যাকসিন দিব এবং তাদেরকে আগে দিয়ে তারপরে আমরা নিজেরা গ্রহণ করব। 7 ফেব্রুয়ারি দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে উল্লেখ করে জাহিদ মালিক বলেন, মে-জুনের মধ্যে কোভ্যাক্সের ভ্যাকসিনও চলে আসবে। পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিন সারা বাংলাদেশের মানুষকে দিয়ে যাব। পাশাপাশি আমরা কোভ্যাক্স ভ্যাকসিনও ইনশাআল্লাহ আগামী যে নিয়ম মাফিক আমরা মে-জুনের মধ্যে কোভ্যাক্স ভ্যাকসিন যেটা 6.5 কোটি ডোজ প্রায়, সেটাও আমরা পর্যায়ক্রমে পেয়ে যাব। অর্থাৎ সর্বমোট আমাদের হাতে আগামী জুন মাস পর্যন্ত যে কমিটমেন্ট আছে 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে সক্ষম হব। ভ্যাকসিনের কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। এদিকে ভ্যাকসিন প্রদানের দিনে দেশে করোনায় 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 8,072 জন। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 528 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,33,444 জনে দাঁড়িয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 509 জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে 4,77,935 জন হয়েছে। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কয়েকটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারা যায় 2 জন, আহত হয়েছে প্রায় অর্ধশত। তবে দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। চট্টগ্রাম প্রতিনিধি HM আলমগীর হোসেনের তথ্যচিত্রে নূর মোহাম্মদের প্রতিবেদন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল 8টায় শান্তিপূর্ণভাবে শুরু হলেও ঘণ্টা খানেকের মাথায় পর্যায়ক্রমে কয়েকটি এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নিহত হয় 2 জন, ঘটে হামলা ভাঙচুরের ঘটনাও।
সকাল 9:30টার দিকে 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডের নগরীর খুলশী থানার ইউসেফ আম্বাক স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমউদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন আলু নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও অন্তত 10 জন। এদিকে সকাল 10:30টার দিকে নগরীর 12 নম্বর ওয়ার্ডে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আপন ভাই সালাউদ্দিন কামরুলের ছুরিকাঘাতে নিজামুদ্দিন নামের অপর ভাই নিহত হয়। নিজামুদ্দিন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের কর্মী বলে জানা গেছে। অভিযুক্ত সালাউদ্দিন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী। এদিকে সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ফলাফল যাই হোক জনগণের রায় তিনি মেনে নেবেন। ভোটারদের যে সমাগম এটাতে প্রমাণিত হয় যে মানুষ ভোটের প্রতি কত আগ্রহান্বিত হয়েছে। ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছে। এই যে রাষ্ট্রযন্ত্র কমপ্লিটলি নিয়ন্ত্রণ করে নির্বাচনটা করছে। এখানে কোনো আওয়ামী লীগের সাথে আমাদের নির্বাচন হচ্ছে না। এখানে আমাদের নির্বাচনটা হচ্ছে আমাদের ভার্সেস প্রশাসন যন্ত্র। নূর মোহাম্মদ, মাই টিভি। নির্বাচন কমিশনের সহায়তায় আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। ভোটের 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিএনপি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন রিজভী। আজকের যে চসিক নির্বাচন সকাল থেকে সহিংসতা শুরু হয়েছে এবং 2 জন মারা গেছে। তাহলে বুঝতে পারবেন যে এদেশে শান্তিপূর্ণ যে নির্বাচনের কথা বারবার প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন বলে, আপনার তার দৃষ্টান্ত আজকে সকালের 2-3 ঘন্টার মধ্যেই ঘটে গেছে। রাজধানী জলাবদ্ধতা নিরসনে বিগত সময়ে কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এ কারণেই পুঞ্জীভূত সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতার সমস্যা নিরসনে ব্যাপক কর্মযজ্ঞ চলছে বলেও জানান তিনি। রাজধানীর বউবাজার খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পরিদর্শন শেষে এসব কথা জানান ফজলে নূর তাপস। এস এম আরিফের রিপোর্ট। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রাজধানীর বউবাজার খালের পাশে উচ্ছেদ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে তিনি জানান, খালগুলো থেকে এ পর্যন্ত 35,000 টন ময়লা অপসারণ করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি হলো আমাদের সামনের বর্ষা মৌসুমে যেন ঢাকাবাসীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে পারি। সেই প্রেক্ষিতে আমরা যেমনি খালগুলো থেকে বর্জ্য অপসারণ করছি, এই তারিখ পর্যন্ত আমরা প্রায় 35,000 টন বর্জ্য শুধু অপসারণ করেছি। মেয়র জানান, রাজধানীর খালগুলোর মতোই খারাপ অবস্থা মানিকনগর ও ধোলাইপাড় পাম্প স্টেশনের। যে পাম্প স্টেশনগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই যান যন্ত্রপাতিগুলো অচল অবস্থায় রয়েছে। সেগুলো সচল করার জন্য এখন আমাদেরকে কর্মযজ্ঞ আরম্ভ করতে হচ্ছে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের অবহেলাকেও দায়ী করেন ফজলে নূর তাপস। 2রা জানুয়ারি থেকে আমরা কাজ আরম্ভ করেছি, আমাদের কি ব্যাপক কর্মযজ্ঞ করতে হচ্ছে, তার মানে এর আগের বছরগুলোতে কোনো কাজই করা হয়নি। তো সুতরাং পুঞ্জীভূত সমস্যা একটা সংকট আকার ধারণ করেছে। আমরা এখন আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দেওয়ানি মামলায় নিম্ন আদালতের আর্থিক এখতিয়ার বাড়িয়ে দি সিভিল কোড সংশোধন বিল 2021 সংসদে পাশ হয়েছে। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পরে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। বিল পাশ হওয়ায় এখন থেকে সহকারী জজ 15 লাখ, সিনিয়র সহকারী জজ 25 লাখ ও জেলা জজ 5 কোটি টাকা মূল্যমানের মামলা গ্রহণ করতে পারবেন। ডাকাতির প্রস্তুতিকালে আশ্রয়দাতা সহ 9 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মুগদা থানার মানিকনগর ওয়াসা রোড এলাকায় একটি বাসার নিচতলায় ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমন সংবাদের পেয়ে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, 2টি ছোরা উদ্ধার করা হয়। এছাড়া হাজারীবাগ এলাকা থেকে অজ্ঞান পার্টির 9 সদস্যকে আটক করেছে ডিবির আরেকটি দল। এদিকে সাতক্ষীরার কলারোয়ায় 2002 সালের 30 অগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার রায়ের দিন আগামী 4 ফেব্রুয়ারি ধার্য হয়েছে। একই সঙ্গে মামলায় সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 34 আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের চেয়ে এবার সরিষা উৎপাদন বেশি হয়েছে বগুড়া। এতে এই অঞ্চলের চাষিদের মাঝে সরিষা চাষের আগ্রহ বেড়েছে। আগামী মৌসুমে আরও বেশি জমিতে সরিষা চাষের কথাও জানিয়েছেন তারা। বগুড়া বইউ প্রধান লতিফুল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। সরিষা চাষের জন্য চলতি বছর আবহাওয়া ছিল অনুকূলে। এবার বিঘাপতি 2 থেকে 3 মণ বেড়ে 9 থেকে 11 মণ সরিষা উৎপাদন হয়েছে বগুড়ায়। চাষের খরচ তুলনামূলক কিছুটা বেশি হলেও সরিষা ফলন অধিক হওয়াতে পুষিয়ে নিতে পারছেন বলছেন কৃষকরা। শস্য এবার ভালো আছে, বাজারে যদি দাম ঠিক মতো আমরা পাই তাহলে আমরা লাভবান হব। আমরা কৃষক মানুষ তো, তা যদি দাম ভালো পাই তাহলে ফসল উন্নতির চিন্তা ভাবনা করা যাবে আর কি। উন্নত মানের বীজ ও কীটনাশকের সরবরাহে সরকারের কৃষি বিভাগের সহায়তা পেলে সরিষা চাষে আরও আগ্রহ বাড়বে বলে মনে করছেন তারা। নিজের অভিজ্ঞতা হিসাবে আমরা যেটুকু পারছি করছি। সরিষার বীজ খুব একটা ভালো পাইনি, সার যদি আমরা পাইছি বা দিছি যা পরিমাণ মতো দেওয়া লাগবে তাও আমরা দিতে পাইনি, সারের দাম একটু বেশি। সরকারের কৃষি বিভাগ যদি সহযোগিতা করে তাহলে ফসল আরও অনেক ভালো হবে এবং কৃষকগুলো লাভবান হবে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, লক্ষ্যমাত্রা অর্জনে সফল এই অঞ্চলের কৃষকরা। আমাদের এই বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 23,120 হেক্টর। আবহাওয়া অনুকূল থাকা এবং বীজ প্রাপ্যতা সহজ হওয়াতে কৃষকের টার্গেট যে এইবার লক্ষ্যমাত্রা অর্জিত বেশি হয়েছে। 26,715 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে এবং এবার সরিষার ফলনও ভালো এবং আগামীতে এটার উত্তরোত্তর আরও বেশি বৃদ্ধি পাবে। মোবালিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। খেলার খবর। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সাকিব আল হাসান। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 420 পয়েন্ট নিয়ে অন্যদের থেকে নিজেকে অনেকটা এগিয়ে রেখেছেন টাইগারি অলরাউন্ডার। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবীর পয়েন্ট 294। বোলিংয়ে প্রথমবারের মতো চতুর্থ স্থানে উঠে এসেছেন মেহেদি মিরাজ, তার পয়েন্ট 694। শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের পয়েন্ট 722। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে 870 পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থানে ভারতের বিরাট কোহলি। বুকে ব্যথা অনুভব করায় সৌরভ গাঙ্গুলিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে 2 জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখন তার হার্টে 3টি ব্লক পাওয়া যায়। সেদিনই তার হার্টে একটি স্ট্যান্ট বসানো হয়। পরে আরও 2টো স্ট্যান্ট বসানো হবে বলে জানান চিকিৎসকরা। এরপর সুস্থ হয়ে 7 জানুয়ারি হাসপাতাল ছাড়েন সৌরভ। এরপর বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 2 সপ্তাহ পর আবার বুকে ব্যথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলি। এই সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। শুরু হলো দেশে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচকদেরও সুরক্ষিত রাখার প্রত্যয়। দেশে প্রথম কোভিড ভ্যাকসিন নিলেন রুনু ভেরোনিকা কস্তা। বিভ্রান্তি দূর করতে স্বেচ্ছায় উদ্যোগ জানালেন ভ্যাকসিন গ্রহীতারা। চট্টগ্রাম সিটিকে বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে ভোট গ্রহণ, বিএনপির চেয়ে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। রাজধানী জলাবদ্ধতা নিরসনে বিগত সময়ে কোনো কাজ হয়নি বললেন মেয়র তাপস। বর্ষার আগেই সমস্যা নিরসনে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। অসুস্থ প্রবীণদের সেবা দিতে প্রস্তুত রোবট সোফিয়া।
উদ্ভাবক প্রতিষ্ঠান হ্যানসন জানিয়েছে অচিরেই সেবামূলক কাজে নামবে রোবটটি। এবং আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রকাশিত তথ্যে তার পয়েন্ট 420। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।